আসুন এবারে আমরা সেল বা কোষের গঠন নিয়ে আলোচনা করি। এর আগে আমার অনেকগুলো ভিডিওতে কথা প্রসঙ্গে কোষের কথা বলেছিলাম, কিন্তু এর গঠন নিয়ে কিছুই বলিনি। এখন সেটাই বলবো। তাহলে প্রথমেই শুরু করি মেমব্রেন দিয়ে। এই সেলুলার মেমব্রেন বা কোষ আবরণী একটা কোষকে সব কিছু থেকে আলাদা করে রাখে। এটাই হলো কোষের বাউন্ডারি। জিনিসটা আসলে খুব ছোট্ট একটা রুমের মতো, সেজন্যই এর নাম রাখা হয়েছে সেল। তাহলে এখানে লিখলাম সেলুলার মেমব্রেন। সেলুলার মেমব্রেন। আর প্রত্যেকটা কোষের একটা সেলুলার মেমব্রেন থাকে। এখন একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আপনারা ডিএনএর ভিডিওতে এটা দেখেছেন, সেখানে আমি ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করেছিলাম। জড়বস্তুর সাথে জীবিত প্রাণীর পার্থক্য হলো এই ডিএনএ। সব কোষের ভেতরেই ডিএনএ থাকে। এটা কিভাবে কাজ করে সে ব্যাপারে আমি ডিএনএর ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন সব কোষেরই ডিএনএ রয়েছে, এটা সব কোষের গঠনেই দেখতে পাওয়া যায়। এবারে আমরা একটা কোষের গঠন দেখব এর বিভিন্ন অংশগুলো কিভাবে কাজ করে। তাহলে এই হলো ডিএনএ, এটা হলো ডিএনএ। এখানে ক্রোমাটিন উৎপন্ন হয়, এছাড়া সামান্য পরিমাণ প্রোটিনও রয়েছে, তবে সব প্রাণীর মধ্যে থাকে না। আমরা এখানে ইউক্যারিওট কোষ নিয়েই আলোচনা করছি। তার আগে অবশ্য ইউক্যারিওট আর প্রোক্যারিওট কোষের পার্থক্য নিয়েও কিছু কথা বলবো। আমি এখন যে কোষটি ছবি আঁকলাম, এটা যে কোনো ধরনের উদ্ভিদ বা প্রাণীর বেলাতেই খাটবে। খুব বেশি ডিটেইলে গেলাম না, এখানে প্রথমে আঁকলাম শুধু ডিএনএ আর সেলুলার মেমব্রেনের ছবিটা। এখন পৃথিবীর প্রাণী জগতের মধ্যে প্রধান যে দুইটা ভাগ আছে, অন্তত আমাদের দৃষ্টিকোণ থেকে, সেটা হলো যে কিছু প্রাণীর কোষে ডিএনএর চারপাশে একটা মেমব্রেন থাকে, এটা ডিএনএকে ঘিরে রাখে। তাহলে এই হলো ডিএনএ, আর এই মেমব্রেনটা ডিএনএ, ক্রোমাটিন আর এর ভেতরে সব কিছুকে কোষের বাকি অংশ থেকে আলাদা করে রাখে। আর এটা হলো নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। কিছু কোষে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, আবার কিছু কোষে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না। এভাবেই দুই ধরনের প্রকারভেদ এসেছে। তাহলে বলা যায় যে যাদের নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় ইউক্যারিওট। ইউক্যারিওট, এদের নিউক্লিয়াস আছে। তাহলে আমি এখানে যে কোষটা এঁকেছিলাম, এটা হলো ইউক্যারিওট প্রকৃতির কোষ। আর যে ধরনের কোষে নিউক্লিয়াস থাকে না তাকে বলে প্রোক্যারিওট। প্রোক্যারিওট, এখানে কোনো নিউক্লিয়াস নেই। এ ধরনের কোষের বড় দুইটা গ্রুপের উদাহরণ হলো ব্যাকটেরিয়া আর আর্কেয়া। আর্কেয়ার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমরা এদের সম্পর্কে খুবই কম জানি। আগে মনে করা হতো এরা এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু এখন আমরা জেনেছি এরা ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ আলাদা। তবে এখনও এদের সম্পর্কে খুবই কম জানা গেছে। এরা খুবই ইন্টারেস্টিং। এখন ইভলিউশনের দিক থেকে চিন্তা করলে আমরা এদের দুইটা ক্যাটাগরিতে ভাগ না করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ইউক্যারিওটকে সংক্ষেপে লিখলাম ইউক, এরপর ব্যাকটেরিয়া আর আর্কেয়া। তাহলে এখানে আমরা তিনটা আলাদা গ্রুপ তৈরি করলাম। আর্কেয়া, এদের নিয়ে আমরা ভবিষ্যতের ভিডিওগুলোতে আলোচনা করব। এখন যদি প্রশ্ন করি এদের মধ্যে কার নিউক্লিয়াস আছে, ইউক্যারিওট কোষের নিউক্লিয়াস আছে। আর কার নিউক্লিয়াস নাই, তাহলে বলবো ব্যাকটেরিয়া আর আর্কেয়া, এদের নিউক্লিয়াস নেই। আমরা এখানে ইউক্যারিওটের উপরে বেশি মনোযোগ দেব, কেননা এরা একটু জটিল প্রকৃতির, আকৃতিতেও এরা বড়। এখন ভিডিওতেও আমি বেশিরভাগ সময় ইউক্যারিওট নিয়েই কথা বলবো। আর ইউক্যারিওটের মধ্যে আছে উদ্ভিদ, তারপর প্রাণী, যেমন আমি একজন প্রাণী, এরপর ছত্রাক, আরও অনেক গ্রুপ আছে। তবে এই তিনটাই আমাদের সবচেয়ে বেশি পরিচিত। চলুন আবার কোষের গঠনে ফিরে যাই। আমাদের কাছে ডিএনএ রয়েছে, এরপর ডিএনএর কোডিং এমআরএনএতে ট্রান্সক্রাইব করা হয়। তারপর এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে রাইবোজোমের মধ্যে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনে পরিণত হয়। রাইবোজোম একটু জটিল প্রকৃতির তরল জাতীয় পদার্থ, যা কোষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা পরে দেখব যে এরা মেমব্রেনের গায়েও লেগে থাকে। তাহলে এটা হলো রাইবোজোম। রাইবোজোম,
এখন এই ডিএনএ, সেখান থেকে এমআরএনএতে ট্রান্সক্রিপশন, তারপর এমআরএনএর নিউক্লিয়াস ছেড়ে বের হয়ে রাইবোজোমের কাছে যাওয়া, তারপর এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হওয়া, এগুলো আরও ভালো করে বুঝতে পারবেন যদি কোষের গঠন সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা থাকে। তাহলে এমআরএনএ নিউক্লিয়াসের ভেতরে ডিএনএর কোডিং ট্রান্সক্রাইব করে, তারপর রাইবোজোমে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনে পরিণত হয়। তাহলে এখানে বিভিন্ন ইনফরমেশন প্রোটিনে পরিণত হচ্ছে, যেটা কোষের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করা হতে পারে। এখন এই রাইবোজোম এরা প্রোটিন দিয়ে তৈরি, এখানে অবশ্য আরএনএও আছে। এখন প্রশ্ন হলো এই রাইবোজোমের টুকরোগুলো কোথায় তৈরি হচ্ছে? কিছু তৈরি হচ্ছে প্রোটিনের মাধ্যমে, সেটা হয়তো অন্য রাইবোজোমে, কিছু তৈরি করে এমআরএনএ। আচ্ছা, এখানে আমি তাহলে একটা রাইবোজোমের ছবি আঁকলাম। এখানে প্রোটিন থাকে, তারপর এটা হলো এমআরএনএ, এগুলো প্রোটিনের সাথে আটকানো থাকে। এখানে এই এমআরএনএ গুলো আছে ইনফরমেশনের জন্য, এরা নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের কাছে যায়। এখন রাইবোজোমে আছে রাইবোজোমাল আরএনএ, এরা অনেকটা স্ট্রাকচারাল আরএনএ, এদের জন্যই রাইবোজোম তার কাজগুলো করতে পারে, এরা রাইবোজোমের একটা অংশ। এখন এই সব কিছুই তৈরি হচ্ছে নিউক্লিয়াসের একটি অংশে, যাকে বলা হয় নিউক্লিওলাস বা নিউক্লিওল। এখানে লিখি, জিনিসটা বেশ ইন্টারেস্টিং। নিউক্লিওলাস বা নিউক্লিওল, এটা আলাদা ধরনের জিনিস হলেও এটাকে মেমব্রেন দিয়ে আলাদা করা হয় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এটাকে মনে হবে একটা বান্ডেল, এটাকে নিউক্লিয়াসের কেন্দ্র বলেও মনে হতে পারে। এটা ঘন আর ছোট গোলাকার বস্তু। এখানে রয়েছে ডিএনএ, আরএনএ, তারপর রাইবোজোমাল আরএনএ যা রাইবোজোম তৈরি করে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এটাকে মনে হবে একটা ঘন বস্তু, এজন্য অনেকেই একে অন্য নাম দেওয়ার চেষ্টা করে। এটি আসলে আলাদা কোনো মেমব্রেন দিয়ে আবৃত না, এটা একটা অর্গানের ভেতর আলাদা অর্গানও না। এখানে গাদাগাদি করে আছে প্রোটিন, রাইবোজোম, তারপর এখানে রাইবোজোমাল আরএনএও তৈরি হয়। রাইবোজোমের কারণে এখানে প্রোটিন উৎপন্ন হচ্ছে। রাইবোজোম তরল জাতীয় পদার্থ যা কোষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এরপর মুক্ত রাইবোজোমে যে প্রোটিনগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কোষের ভেতরে একটা ফ্লুইড জাতীয় জিনিসের মধ্যে থাকে, যেটাকে বলা হয় সাইটোজল। তাহলে আমরা যে প্রোটিন উৎপন্ন করতে যাচ্ছি সেটা শেষ পর্যন্ত হতে পারে হয়তো কোষের মেমব্রেনে অথবা একদম কোষের বাইরে। কোষ নিজে যখন কোনো কিছু উৎপন্ন করে সেটি আবার অন্য কোষ ব্যবহার করতে পারে, অথবা কোষের বাকি অংশও ব্যবহার করতে পারে। এখানে প্রোটিন যা মেমব্রেনের সাথে যুক্ত থাকে সেটা অনেকটা টানেলের মতো দেখায়। আমি এখানে ছবিটা আঁকি, যে এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দেখতে অনেকগুলো টানেলের মতো। এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এখানে রয়েছে গোলজি বডি। গোলজির নামে এটা নামকরণ করা হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে এখানে হলুদ রঙে লিখলাম, আর গোলজি বডিকে দেখালাম সবুজ রঙে। একটু পরেই এটা সম্পর্কে আমি বলছি। এটাকে অনেকটা বলা যায় একটা ভাঁজ করা মেমব্রেনের মতো। কিছু রাইবোজোম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে রয়েছে। তাহলে এখানে রাইবোজোম আছে যারা যুক্ত থাকে, কিছু রাইবোজোম এখানে ফ্রি থাকে, আর কিছু রাইবোজোম যুক্ত থাকে। তাহলে এখানে লেবেল করি। আর এই ঢেউ খেলানো মেমব্রেন যুক্ত তুলনামূলক বড় বস্তুটাকেই বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা গানের ব্যান্ডের জন্য বেশ ভালো নাম হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন এই রাইবোজোমগুলো যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে আমি রাইবোজোম যুক্ত করলাম, রাইবোজোম ঠিক এখানে যুক্ত হলো। এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে রাফ ইয়ারও বলা হয়, ইআর এর অর্থ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যেখানে রাইবোজোম যুক্ত করব না সেটাকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
আমি আরেকবার এখানে বলছি যে ঠিক এর পাশে যে মেমব্রেনটা আছে এটা হলো গোলজি বডিজ। গোলজি বডিজ এখানে আসলে কি হচ্ছে, আমাদের মুক্ত রাইবোজোমগুলা তারপর এমআরএনএ ট্রান্সলেটেড হয়ে প্রোটিন হচ্ছে, প্রোটিনগুলা সাইটোজোমের চারপাশে ছড়ানো রয়েছে। আমরা যদি চাই প্রোটিনগুলো মেমব্রেনের কাছে যাবে বা কোষের বাইরে থাকবে, সে সময় এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আর গোলজি বডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর এমআরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে এসে রাইবোজোমের সাথে যুক্ত হয়, অর্থাৎ রাইবোজোম দ্বারা ট্রান্সলেটেড হয়ে পরিণত হয় রাফ ইয়ারে। তাহলে কি হচ্ছে, এমআরএনএ এখানে আসলো, আমি এখানে ছোট করে তীর চিহ্ন দেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে এটা ট্রান্সলেটেড হচ্ছে, সে সময় প্রোটিন উৎপন্ন হচ্ছে আর এটিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঠেলে দেয়া হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরের জায়গা বলতে আমরা এই জায়গাটাকে বোঝাচ্ছি, এখানে বেগুনি রং দিচ্ছি, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে। এখন এগুলা ব্যবহার করা হতে পারে সাইটোজেলের বাইরে বা কোষের বাইরে অথবা কোষের মেমব্রেনের বাইরে, আর প্রোটিন এখানে চলে আসছে, সেজন্যই রাইবোজোমগুলো মেমব্রেনের উপরে অবস্থান করছে, যাতে তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে কোনো কিছুকে ট্রান্সলেশন করতে পারে। যেহেতু প্রোটিন উৎপন্ন হচ্ছে সেহেতু অ্যামিনো অ্যাসিডের চেইনগুলো এখানে চলে আসছে। আমি এখানে পরিষ্কার করে আঁকি, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন, এর সাথে রাইবোজোম সংযুক্ত, রাইবোজোমকে যুক্ত করা হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে এমআরএনএ এর এক প্রান্ত দিয়ে প্রবেশ করছে, তাহলে এমআরএনএ এক প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করছে, তারপর অন্য প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে আমরা এমআরএনএ দেখতে পাচ্ছি, এটা ট্রান্সলেটেড হয়ে প্রোটিনে পরিণত হচ্ছে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের চেইন যেগুলো বের হয়ে আসছে এই দিক থেকে। এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন। এমআরএনএ বাইরে আসছে এদিক থেকে, কারণ রাইবোজোম এই মেমব্রেনটির সাথে সংযুক্ত, আর প্রোটিন এর ভেতরে দেখা যাচ্ছে। এ সময় অ্যামিনো অ্যাসিডের ভাঁজ করা চেইনগুলোর মাধ্যমে প্রোটিন তৈরি হচ্ছে। এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে, তারা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়েও যেতে পারে। এছাড়া গোলজি বডিতেও এদের দেখা যায়। আরও অনেক কিছু এরা করতে পারে। আমি এখানে খুব সহজ করে বলার চেষ্টা করছি, কোষ আসলে কি কাজ করে এখানে একটা সাধারণ ধারণা দিচ্ছি। যখন প্রোটিন গোলজি বডিতে চলাচল করে তখন এরা যেমন কোষের বাইরে যাতায়াত করে তেমন কোষের মেমব্রেনেই যাতায়াত করে। এখন ওই একই প্রোটিন যখন গোলজি বডিতে প্রবেশ করে তখন গোলজি বডির ভিতরে ওই প্রোটিন কিভাবে কাজ করছে সেটা দেখি। মনে রাখতে হবে এটা গোলজি বডির ভিতরে হচ্ছে। এবার গোলজি বডির মেমব্রেনকে এখানে আঁকি, প্রোটিন গোলজি বডির ভেতরে যাবে, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা বড় চেইন, এটা দেখতে অনেকটা এরকম। এর পরের স্টেপটা হবে অনেকটা এরকম, তারপর সেই প্রোটিন গোলজি বডির কিছু মেমব্রেন নিয়ে বের হয়ে আসবে অনেকটা এভাবে। তাহলে প্রোটিনটা এখন নিজস্ব একটা মেমব্রেন দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। দেখি আসলে কি হচ্ছে। ডিএনএ ট্রান্সক্রিপশন হচ্ছে এমআরএনএতে, তারপর এমআরএনএ রাইবোজোমে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হচ্ছে, আর এটি ট্রান্সলেটেড হয়ে প্রোটিনে পরিণত হয়, যা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিয়ে যেতে পারে। প্রথমে রাফ রেটিকুলামে, পরবর্তীতে স্মুথ রেটিকুলামে। যদি স্মুথ রেটিকুলামের অন্য ফাংশন রয়েছে, যেমন এটা হরমোন তৈরি করে, চর্বি উৎপাদনে সাহায্য করে, এ ব্যাপারে আমি বিস্তারিত পরে বলবো। যাই হোক, এখানে প্রোটিন গোলজি বডিতে প্রবেশ করে, তারপর গোলজি বডি থেকে বের হওয়ার সময় প্রোটিন তা থেকে কিছু মেমব্রেন নিয়ে নিজেকে ঘিরে রাখে। তাহলে প্রোটিন একটা মেমব্রেন দিয়ে ঘিরে রাখে, তারপর কোষের ভেতরে চলাচল করে। তাহলে প্রোটিনটা এখানে রয়েছে আর গোলজি বডির মেমব্রেন তার সাথে যুক্ত রয়েছে, এটাকে বলা হয় ভেসিকল। ঠিক এইখানে আরেকটা লেবেল করলে আরো ভালো করে বোঝা যাবে, এটাকে বলা হয় ভেসিকল। এই ভেসিকল হলো বিভিন্ন ধরনের জিনিস, যে কোনো কিছু ক্ষুদ্র আকৃতির কিছু, সাধারণত প্রোটিনগুলা যা কোষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর যারা তাদের নিজস্ব ছোট আকৃতির মেমব্রেন দিয়ে আবৃত। এই ছোট মেমব্রেন থাকার সুবিধা হলো এর ফলে প্রোটিনগুলা শুধু কোষের মূল মেমব্রেনের ভেতর দিয়েই চলাচল করতে পারবে তা নয়, বরং কোষের ভেতরে বাকি অংশেও চলাচল করতে পারবে।
তারপর এটি হয় কোষের মেমব্রেনের সাথে মিশে যাবে, অথবা এই মেমব্রেনকে, অর্থাৎ তার যে নিজস্ব ভেসিক্যাল মেমব্রেন আছে তাকে ব্যবহার করে এভাবে কোষের বাইরে বের হয়ে যেতে পারবে। তাহলে আমি এখানে আঁকলাম এটা কোষের বাইরের মেমব্রেন। এখানে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এখানে বাইলেটেড লেয়ারটা আঁকছি না, শুধু এটা কীরকম দেখতে হবে তার একটা ধারণা দিচ্ছি। এটা হলো ভেসিক্যালের স্তর, এর ভেতরে অল্প পরিমাণে প্রোটিন রয়েছে যা মেমব্রেনের খুব কাছাকাছি অবস্থান করছে। এটি মেমব্রেনের সাথে মিশে যেতে চাচ্ছে, তারপর মেমব্রেনের সাথে মিশে যাবে, কারণ এটা মেমব্রেনের মতো একই পদার্থ দিয়ে তৈরি। এখন প্রোটিনটা মেমব্রেনের সাথে মিশে গেলে একসময় কোষের বাইরে বের হয়ে আসে, অথবা নিজেকে এই মেমব্রেনের সাথে যুক্ত করে দিতে পারে। এখন বাইরের সেলুলার মেমব্রেনটি খুবই পাতলা হয়। এখন এটা 2 স্তর বিশিষ্ট, এটা নিয়ে আমরা পরে অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমরা কোষের আভ্যন্তরীণ গঠনের অনেকখানি দেখে ফেললাম। এতে আরও অনেক কিছু রয়েছে যে আমরা দেখতে পাবো। অনেক কিছুর মধ্যে একটা হলো লাইসোসোম। লাইসোসোম যার অস্তিত্ব আসলে প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়, যারা নিজেদের মধ্যে এনজাইমকে ধারণ করে রাখে, তারপর অন্য জিনিসকে ডিসলভ করে ফেলতে সাহায্য করে। লাইসোসোম লাইসোসোম কোনো কিছুর সাথে যুক্ত হলে এর সাথে যুক্ত এনজাইম হয় সচরাচর এটিকে মেরে ফেলে, না হয় হজম করে ফেলে। এটাই লাইসোসোমের কাজ। আবার উদ্ভিদ কোষে লিরিক ভ্যাকিওল দেখতে পাওয়া যায়, যা আসলে লাইসোসোমের মতোই কাজ করে। এরা আসলে বড় ভ্যাসিকল। আসলে ভ্যাকিওল মানেই হলো বড় ভ্যাসিকল, অথবা বলা যায় এটা বড় মেমব্রেনযুক্ত অর্গানেল, ভ্যাকিওল। এখন অর্গানেল জিনিসটা কি? আমি এখানে লিখলাম অর্গানেল। এটা হলো মেমব্রেনযুক্ত এবং কোষের একটা সাব ইউনিট। যেমন আমার লিভার হলো আমার শরীরের একটা সাব ইউনিট, তার নিজে একটা অর্গান। তাহলে অর্গানেল হলো কোষের একটা সাব ইউনিট, ভ্যাকিওল হলো মেমব্রেনযুক্ত একটা অর্গানেল যা আমাদের কোষের ভিতরে কোনো কিছুকে জমা রাখে, স্টোর করে রাখে। লিরিক ভ্যাকিওল হলো উদ্ভিদ কোষের ভ্যাকিওল যা এনজাইমকে জমা করে রাখে এবং অন্য কোনো কিছুর সাথে যুক্ত হলে তা তার এনজাইমের মাধ্যমে সেটাকে ডিসলভ করে ফেলে। আরও বিভিন্ন ধরনের অর্গানেল রয়েছে যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব রেসপিরেশন আর ফটোসিনথেসিস প্রক্রিয়ার মধ্যে। এছাড়াও কোষের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এর ভেতরে এবং বাইরে মেমব্রেন রয়েছে। এখানে আমরা আমাদের শক্তি উৎপন্ন করতে পারি। এখানে শরীরের সুগারগুলো এটিপিতে পরিণত হয়। এগুলো অন্যান্য ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। এদের নিজস্ব ডিএনএ আছে, এরা নিজেরাই ডিএনএ উৎপন্ন করতে পারে। এখন এই যে নিজস্ব ডিএনএ আছে, এজন্য অনেকেরই এরকম একটা ধারণা আছে যে এরা হয়তো অনেক আগে একটা আলাদা প্রোক্যারিওট অর্গানিজম ছিল। এরপর এক সময় হয়তো এদের হঠাৎ করে মনে হলো যে আমরা তো অন্য অর্গানিজমের মধ্যেই বাস করতে পারি, মানে অন্য ইউক্যারিওট অর্গানিজমের মধ্যে। এটাকে বলে সিম্বায়োসিস। তাহলে এই মাইটোকন্ড্রিয়া এরা হয়তো কোনো এক সময় ছিল স্বাধীন প্রোক্যারিওট অর্গানিজম। এই হলো মাইটোকন্ড্রিয়া, লিখলাম মাইটোকন্ড্রিয়া। এখানেই সেলুলার রেসপিরেশনের কাজ হয়, এ সম্পর্কে আমরা পরে জানব। এবারে আরেকটা জিনিস নিয়ে কথা বলি যেটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। এটা এক ধরনের প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট হলো সবচেয়ে বিখ্যাত, এর রং হচ্ছে সবুজ। ক্লোরোপ্লাস্ট এটা নিয়ে আমরা ফটোসিনথেসিসের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যে তবে এখানে বলা যায় যে এটাও এক ধরনের অর্গানেল। এটাও অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো। এর নিজস্ব ডিএনএ রয়েছে, রাইবোজোম রয়েছে। এদের ব্যাপারেও মনে করা হয় যে এরা কোনো এক সময় হয়তো স্বাধীন প্রোক্যারিওট অর্গানিজম ছিল, পরবর্তীতে এরাও ইউক্যারিওট কোষের ভেতরে সহাবস্থান করা শুরু করে। তাহলে আমাদের কোষের আভ্যন্তরীণ গঠনের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এখন প্রাণী কোষ না নিয়ে উদ্ভিদ কোষের একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো কোষ প্রাচীর। এই প্রাচীর কোষের বাইরের মেমব্রেনকে মজবুত করে। এটা অনেকটা বেলুন আকৃতির, এজন্যই কোষের মেমব্রেনটা মজবুত থাকে। এখানে আসলে কোষ প্রাচীর আর কোষ আবরণীর জন্য 2টা স্তর তৈরি হয়, সেজন্যই এটা বেশ মজবুত থাকে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলয়েড দিয়ে নয়। এই অতিরিক্ত দৃঢ়তাই সেলুলার মেমব্রেন প্রস্তুত করতে সাহায্য করে।
এটাই কোষকে একটা আসল আকৃতি ধারণে সহায়তা করে। এগুলোকেই বলা হয় মাইক্রোফিলামেন্টস বা অ্যাক্টিং ফিলামেন্টস। এগুলো দেখতে অনেকটা পাইপের মতো, আর পুরো কোষের মধ্যে দিয়ে এরা চলাচল করতে পারে। এরা একটা কোষকে আসলে ত্রিমাত্রিক আকৃতি ধারণে সাহায্য করে। এরা কোষের চারপাশে অথবা তাদের নিজেদের চারপাশে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে। আমরা এখানে প্রায় সব কিছুই শেষ করে ফেলেছি। তাছাড়া মাইটোসিস আর মায়োসিস নিয়ে তৈরি ভিডিওগুলোতে আপনারা এই ব্যাপারে কিছুটা দেখেছেন। সেখানে বলেছিলাম সেন্ট্রিওল, এটা নিউক্লিয়াসের ঠিক বাইরেই অবস্থান করে। দুইটা সেন্ট্রিওল পরস্পর সমকোণে অবস্থান করে সেন্ট্রোজোম উৎপন্ন করে। তারপর এরা মাইক্রোটিউবিউল বের করে, যেটা মাইটোসিস আর মায়োসিস প্রক্রিয়ায় কোষগুলোকে যখন ভাগ করা হয়। এখানে আমরা যতদূর সম্ভব সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এখানে কোষের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে একটা আইডিয়া পেলেন। এখন কোষের প্রধান উপাদানগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি এখানে, যার মাধ্যমে বোঝা যাবে যে এই উপাদানগুলো কিভাবে কোষের ভেতরে অবস্থান করে, কিভাবে কোষের ভেতরে কাজ করে।